নমস্কার। বাংলা কাহিনী কথায় সকলকেই জানাই সুস্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি। আজকেও আপনারা শুনছেন লেখিকা সায়ন্তনী পুততুণ্ডের লেখা অলৌকিক গল্প অথচ। এটি চতুর্থ পর্ব। রোজ ঠিক 6টার সময়ে আমাদের কাজের মেয়ে কল্যাণী আসে। ও একসঙ্গে অনেক বাড়িতে কাজ করে, ভীষণ পাঞ্চুয়াল। একেবারে ঘড়ির কাঁটা মিলিয়ে মিলিয়ে কাজ করে যায়। 6টা থেকে 9টার মধ্যে বাড়ির তোলা কাজ, রান্নাবান্না সব মিটিয়ে বেরিয়ে যায়। দরজা খুলতে 1 সেকেন্ডও দেরি হলে বেল বাজিয়ে বাজিয়ে কানের পোকা নাড়িয়ে দেবে। অন্যান্য দিন আমার স্ত্রী উঠে গিয়ে দরজা খোলে, কিন্তু যেহেতু এখন সেটা সম্ভব নয়, সেহেতু সকালে আমাকেই উঠতে হবে। সেজন্য একটু সজাগ ছিলাম। সে রাতে ঘুমটা তেমন ভালো হলো না। যত চেষ্টা করছি ততই যেন ঘুমটা আমার চোখ থেকে সরে সরে যাচ্ছে। সে বীভৎস অনুভূতির কথা বলা অসম্ভব, কাউকে সে অবস্থা বোঝানো যাবে না। যে বিছানায় শুয়ে আছি ঠিক তার নিচেই পড়ে আছে একটা মৃতদেহ, একটা শীতল নিথর লাশ। যে লাশটা কখনো আমার জীবন সঙ্গিনী ছিল। এই শয্যাতেই ছড়িয়ে আছে তার অস্তিত্ব। বালিশে এখনো ফুলের তেলের মিষ্টি গন্ধ। শোবার ঘরের আলনায় থরে থরে তার শাড়ি সাজানো। ড্রেসিং টেবিলে ওর অজস্র নাম না জানা ক্রিম, চুলের কাঁটা, চিরুনি সাজানো রয়েছে। চিরুনিতে কয়েক গাছি চুল এখনো লেগে আছে। সব কিছু যথাস্থানে মজুদ, কিন্তু মানুষটাই নেই। আলো নিভিয়ে এসি অন করে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছি, অথচ ঘুম আসছে না। প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমার ঠিক পাশে কার যেন একটা অদ্ভুত নিঃশব্দ উপস্থিতি। কেউ যেন ঠিক আমার পাশটিতে এসে শুয়েছে। কখনো মনে হলো সে আমাকে দেখছে, কখনো আবার মনে হয় একটা বড় শীতল হাত আমায় ছুঁয়ে গেল। আমি ধর্মড় করে উঠে বসি, তাড়াতাড়ি খানিকটা সরে যাই। ভেতরে ভেতরে আবার কুঁকড়ে যাচ্ছিলাম। একটা তীব্র অস্বস্তিও মনের মধ্যে কাজ করছিল। মেয়েটা হয়তো সব জেনে গিয়েছে। এবার সে কি করবে সেটাই চিন্তার বিষয়। ও কাল সকালেই হয়তো পুলিশ নিয়ে এসে হাজির হবে, নয়তো। এসব চিন্তা করতে করতে ভোরের দিকে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। যখন ঘুম ভাঙল ততক্ষণে 8টা বেজে গিয়েছে। ঘড়ির দিকে চোখ পড়তে তাড়াতাড়ি ধর্মড় করে উঠে বসলাম। কি সর্বনাশ, এত দেরি করে ফেলেছি। কল্যাণী নিশ্চয়ই বেল বাজিয়ে বাজিয়ে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে চলে গিয়েছে। আজ আর বাড়িতে রান্নাবান্না কিচ্ছু হবে না। আমি নিজে রাতেও জানি না যে হাত পুড়িয়ে রান্না করব। সকালে না উঠতে পারার জন্য নিজের উপরেই ভীষণ বিরক্তি হলো। এবার ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি সব কিছু বাইরে থেকে আনিয়ে খেতে হবে। এই বয়সে বাইরের খাবার খাওয়াও ঠিক নয়। তাছাড়া আমার কি এখন চিন্তার শেষ আছে? সকাল হওয়া মানে কিছু লোকের মুখোমুখি হওয়া, এই মুহূর্তে যেটা কোনো মতেই ঈপ্সিত নয়। তাছাড়া লাশটারও তো একটা ব্যবস্থা করতে হবে। এভাবে তো ঘরে ফেলে রাখা যায় না। হয়তো কয়েক ঘন্টা পরেই দুর্গন্ধ বেরোতে শুরু করবে।
সেই গন্ধ চাপা দেব কি করে? মনের মধ্যে চাপা বিরক্তি নিয়েই বিছানা ছেড়ে উঠলাম, কিন্তু পায়ের আঙুলগুলো মেঝে স্পর্শ করতেই আবার চমক। মেঝেটা কেমন ভেজা ভেজা লাগছে না? ঠিক যেন এই মুহূর্তে কেউ মেঝেটা মুছে গিয়েছে। সঙ্গে সঙ্গে নাকে এলো ফিনাইলের চাপা গন্ধ। হ্যাঁ, কল্যাণী সপ্তাহে 3 বার ফিনাইল দিয়ে ঘর মুছে। মেঝের অবস্থা দেখে মনে হলো সদ্য সদ্যই ও ঘর মুছে গিয়েছে। কিন্তু সেটা কি করে সম্ভব? দরজা কে খুলে দিল? আমি স্তম্ভিত, মাথাটা যেন কাজই করছে না। তবে কি আমি ঘুমের ঘোরে কোনো মতে উঠে গিয়ে দরজা খুলে দিয়েছি? অথচ সেরকম কিছুই তো মনে পড়ছে না। অগত্যা কৌতূহলী হয়ে বাইরে বেরিয়ে আসি। বেডরুমের বাইরে পা রাখতেই শুনতে পাই কল্যাণীর চাঁচা ঝোলা কণ্ঠস্বর। আজকাল সব কিছুরই দাম বাড়তিতে মা। মরদটাকে কতবার বলি কিছু একটা কামকাজ করো। তুমি বাবু হয়ে ঘরে বসে থাকবে আর আমি 5 বাড়ি কাজ করে ইউটি বিউটি করে সংসার চালাবো, সেটা কেমন কথা বলো? তো সে বাবু কি শোনার সময় আছে? শুধু হুকুম করবেন তিনি আর মদ গিলবেন। এই মরদ যাত্রায় বড় বেইমান মাগো। খাওয়াও ধোয়াও মাখাও, তবু মানবে নিকো। কিচেনের দরজার সামনে হাঁটু গেড়ে বসে মেঝে মুছতে মুছতে আপন মনে বুকে যাচ্ছিল কল্যাণী। আমাকে দেখতে পেয়েই জিভ কাটল। সম্ভবত মরদ জাতটাকে গালাগালি দিয়ে ফেলেছে বলে। কিন্তু আমার বিস্ময় তখন ক্রমাগত বেড়ে চলেছে। কল্যাণীকে দরজাটা কে খুলে দিল? আর ও কথা বলছে বা কার সঙ্গে? এ বাড়িতে মা বলে ও একজনকেই ডাকে, অথচ একটা গোটা প্রশ্নচিহ্নের পাহাড় আমার মাথায় ভেঙে পড়ল। মনে হলো কেউ আমার গলা চেপে ধরেছে। তবুও কোনো মতে বললাম, তুই একা একা কার সঙ্গে বকবক করছিস? কল্যাণী হেসে ফেলল। ওর কণ্ঠস্বর শুনলে সম্ভবত হাঁড়ি চাচাও লজ্জা পাবে। কথা বললে মনে হয় কেউ বুঝি জোরে জোরে কাঁসার থালা বাটিগুলো 3 তলা থেকে কেউ ফেলে দিয়েছে। হাসতে হাসতে বলল, ও মা, একা একা কথা বলবো কেন? মায়ের সঙ্গেই তো একটু সুখ দুঃখের কথা বলতেছি, দেখতে পাচ্ছ নিকো। মা মানে আমার স্ত্রী, তার সঙ্গে ও সুখ দুঃখের গল্প করছে? অসম্ভব, হতেই পারে না। আমার বুকের ভিতরটা কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। কালকে আমার মেয়ে, আজকে কল্যাণী, ওরা সবাই মিলে এসব কি অসম্ভব কথা বলে চলেছে। এখনো বেডরুমের খাটের তলায় লুকুনো আছে লাশটা। কাল রাতেই চেক করেছি, অথচ কল্যাণী নাকি ওর মায়ের সঙ্গে কথা বলছে। আমি ধমকে উঠলাম, বাজে কথা বলিস না। কোথায় তোর মা? সে তো এখানে নেই। তোমার চোখটা কি একেবারে গেছে বাবা? জল জ্যান্ত মনীষীটা সামনে ডেঙড়ে আছে, কথা বলতেছি, হাসতেছে, আর তুমি কিনা বলো সে এখানে নেই। আমি কি বলবো কিছুই ভেবে পেলাম না। হঠাৎ বুকের মধ্যে একটা ভয়ঙ্কর সন্দেহ তড়াক করে লাফিয়ে উঠল। কল্যাণী
আমার বেডরুমের মেঝেটা মুছতে গিয়ে লাশটা দেখে ফেলেনি তো? হয়তো ও দেখে ফেলেছে, সব জেনে গিয়েছে, তাই এই নাটক। কিন্তু ঠান্ডা মাথায় ব্যাপারটা যুক্তি দিয়ে চিন্তা করতেই বুঝলাম তা হতে পারে না। কল্যাণীর এত বুদ্ধি নেই। লাশ দেখলে ও হেসে হেসে নাটক করতো না, ভিড়মি খেত, চিৎকার করত। তাছাড়া তার চেয়েও বড় প্রশ্ন, ওকে সকালবেলায় দরজাটা খুলে দিল কে? আমি আর থাকতে না পেরে প্রশ্নটা করেই বসলাম। সত্যি করে বলতো, তোকে সকালে দরজা কে খুলে দিল? কল্যাণী আমার প্রশ্ন শুনে হেসেই বাঁচে না। কে আবার খুলে দেবে? যে রোজ খুলে দেয় সেই খুলে দিয়েছে। তুমিও না বাবা, তোমার শীতে কেন হয়েছে? বলতে বলতে ও কিচেনে ঠিক ফ্রিজের পাশে তাকালো। মা, তুমি বাবাকে বামনি চা খাওয়াও, আমি কাল দিয়ে যাব নি। তারপরে শোনালো সাবধান বাণী। আর হ্যাঁ, ওবেলা রান্নার জন্য একটু তেল নেই, না সাদা তেল না সরষের তেল। বাবাকে বলো তেল না আনলে ওবেলা রান্না করতে পারবো না কু, এই বলে রাখলাম। আমি ওর দৃষ্টি অনুসরণ করে ফ্রিজের পাশটায় থাকালাম। একরাশ বরফ শীতল হাওয়া আমার উপর দিয়ে বয়ে গেল। যেদিকে তাকিয়ে ও কথা বলছে সেদিকে কেউ নেই, অথচ ওর দৃষ্টি সম্পূর্ণ স্বাভাবিক। তাতে কোনো অভিনয়ের ছাপ নেই, একদম সহজ সরল, যেন সত্যি কেউ ওখানে দাঁড়িয়ে আছে আর ও দিব্যি তার সঙ্গে গল্প করে চলেছে। কল্যাণী যতক্ষণ ছিল ততক্ষণ আমি দম বন্ধ করেছিলাম। আমার সব গুলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে হয় আমার মেয়ে এবং কল্যাণী দুজনেরই মাথা খারাপ হয়ে গিয়েছে, নয়তো আমি নিজেই অসুস্থ। কল্যাণী যেভাবে পুরো সময় আমার স্ত্রীর সঙ্গে অনায়াস কথোপকথন চালিয়ে গেল, তাতে একসময় আমারই মনে হতে লাগলো যে আমি নিজে যা জানি সব ভুল। কাল রাতের ভয়ঙ্কর ঘটনা আসলে ঘটেইনি, গোটাটাই আমার উত্তপ্ত মস্তিষ্কের বিভ্রম মাত্র। আমার স্ত্রী বেঁচে আছে এবং সত্যি সত্যি ও রেগে মেগে কাল রাতে মেয়ের কাছে চলে গিয়েছিল। আজও কল্যাণীর সঙ্গে ওই গল্প করছে। খুনের গল্পটা নিছকই আমারই মনের অসুস্থতা, একটা ভয়ঙ্কর ভ্রান্তি। ইন্সপেক্টর সিনহা খুব মনোযোগ সহকারে ভদ্রলোকের বক্তব্য শুনছিলেন। এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তার দিকে। মানুষটা হয়তো একটু দম নেওয়ার জন্য থামলেন। সিনহা ধীরে সুস্থে সিগারেটের প্যাকেট বের করে নিজে একটা স্টিক নিলেন এবং প্যাকেটটা এগিয়ে দিলেন। বৃদ্ধ প্যাকেট থেকে সসংকোচে একটা সিগারেট বের করেছেন। সিনহা নিজের লাইটার দিয়ে ধরিয়ে দিলেন তার স্টিকটা। তারপর আস্তে আস্তে বললেন, আপনি ঠিক জানেন যে খুনটা সত্যিই হয়েছে? খুনের গল্পটা সত্যি আপনার মানসিক অসুস্থতার ফল নয়? ভদ্রলোক সিগারেটটায় টান মেরে এক মুখ ধোঁয়া ছাড়লেন। তার হাতটা অল্প অল্প কাঁপছে। তিনি মাথা নাড়লেন। হ্যাঁ অফিসার, খুনটা সত্যিই হয়েছে। আমার সে বিষয়ে যেটুকু সন্দেহ ছিল সেটুকুরও নিরসন হলো একটু পরে।
বেশ, তারপর? ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন। কল্যাণী কাজকর্ম সেরে চলে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিই। চটপট সমস্ত দরজা জানলাও এঁটে দিলাম। কি জানি, যদি কেউ উঁকি ঝুঁকি মারে, সাবধানের মার নেই। কাউকে জানাতে চাই না যে আমি ঘরে একটা লাশ নিয়ে বসে আছি। কিন্তু সত্যি কি লাশ? কেমন যেন একটা বিভ্রান্তি মনের মধ্যে কাজ করছিল। কাল মেয়ের খুন, আজ কল্যাণীর অদ্ভুত ব্যবহার। ওরা দুজনই একসঙ্গে ভুল করতে পারে না। তবে কি ভুল আমারই? আসলে যা ভাবছি তা নিতান্তই একটা দুঃস্বপ্ন। স্ত্রীকে আদৌ খুন করল, সবটাই আমার কল্পনা মাত্র। পরীক্ষা প্রয়োজন ছিল, তাই চুপচাপ নিজের বেডরুমে ফিরে এসে খাটের তলায় উঁকি দিয়ে দেখি। হ্যাঁ, কার্পেটটাকে যেমন গোল করে পাকিয়ে রেখেছিলাম তেমনই আছে। প্রশ্ন হলো, ওর মধ্যে কি লাশটাও আছে? কাঁপা কাঁপা হাতে টেনে বার করলাম কার্পেটটাকে। মনে মনে চাইছিলাম সব ভুল হোক, হয়তো দেখব ওর মধ্যে কিছুই নেই, স্রেফ কার্পেটটাই পাকানো আছে। ওর মধ্যে কোনো লাশ নেই, কোনো খুনই হয়নি, সব ভুল। আমার মেয়ে আর বাড়ির কাজের মেয়ে কল্যাণীর কথাই ঠিক। ওদের মা জীবিত আছে, সুস্থ আছে, হয়তো একটু পরে এ ঘরে এসে ঢুকবে। কার্পেটটা বের করে এনে আমি ধীরে ধীরে খুলতে লাগলাম। একটু একটু করে আবরণ সরাচ্ছি, আর বুকের মধ্যে ক্রমাগত আলোড়ন বেড়ে চলেছে। আছে না নেই? সত্যি না মিথ্যে? যদি সত্যি ওর মধ্যে সেই ভয়ঙ্কর লাশটা থাকে, কিন্তু তা থাকবে কি করে? যদি লাশটা থাকে, তবে আমার মেয়ে আর কল্যাণী কার কথা বলছিল? আর ওরা যদি ঠিক বলে থাকে,